শুরু হচ্ছে সহজ সাহিত্যের গল্প পাঠ। রুদ্ধশ্বাস এক রাতের বালিশে থাকবে আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী দ্য 5 অরেঞ্জ পিপস। সহজাত বহু স্বভাবের মধ্যে যা মনুষ্য মস্তিষ্ককে প্রসারিত করে তা হল অজানাকে জানার ইচ্ছে ও এক অদম্য কৌতূহল। এই অভ্যাসে প্রয়াসে নেমে আসা দমকা মৃত্যু নিয়তির ব্যতিক্রম। শত অনিশ্চিত মৃত্যু কামড়কে উপেক্ষা করে কেউ কেউ এই নেশার পেশাগত রূপকর্তা। সমাজে তাদের আদুরে খেতাব টিকটিকি। এই টিকটিকির যুক্তি বুদ্ধি গলিত লাভার মতো প্রকট হলেও এরা বুদ্ধিজীবী নয়। এরা নেমেসিস পৃষ্ঠপোষক, কিন্তু খুনি নয়। এরা মাথার কোষের গলা টিপে বার করে আনে সমাজের নারকীয় শিরা ধমনীতে বহমান অপরাধের রহস্য জাল। কূটনীতির দামাল ঝড়ে সাময়িক স্থিত হলেও সেই পরাজয়ের প্রতি উত্তর লেগে থাকে তাদের স্ফটিক চোখের সূক্ষ্ম কোণে। তরতাজা সাহায্য প্রার্থীর সাথে মৃত্যু আগন্তুকের রহস্যময় আলিঙ্গনের জবাবে কিভাবে বুদ্ধির ধারালো তরবাল কুটিল রাজাকে নিঃশব্দে পরাস্ত করল, তারই নিদর্শন আর্থার কনান ডয়েলের দ্য 5 অরেঞ্জ পিপস। স্যার আর্থার ইগনেশিয়াস কনান ডয়েল 1859 সালের 22 মে স্কটল্যান্ডের এডিনবার্গ, ইউনাইটেড কিংডমে জন্মগ্রহণ করেন। উনি ছিলেন একজন ব্রিটিশ লেখক ও মেডিকেল ডক্টর। 1887 সালে উনি কালজয়ী চরিত্র শার্লক হোমসের জন্ম দেন। ওনার লেখা 50টিরও বেশি ছোট গল্প রয়েছে শার্লক কাহিনীর ওপর। দ্য 5 অরেঞ্জ পিপস 1981 সালের নভেম্বর মাসে স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়। ওনার লেখা আরও অনেক অসামান্য কাহিনী রয়েছে। 1930 সালের 7 জুলাই ক্রোবার্গে এই লেখকের মৃত্যু হয়। শুরু হচ্ছে আজকের কাহিনী দ্য 5 অরেঞ্জ পিপস। 1882 থেকে 1890 সাল পর্যন্ত সময়ের মধ্যবর্তী বছরগুলিতে হোমসের যে সমস্ত কেসের রেকর্ড আমি লিখে রেখেছি সেগুলির উপর যখন পড়তে বসি তখন এত সব বিস্ময়কর হৃদয়গ্রাহী বৈশিষ্ট্যের কথা মনে পড়ে যে কোনটা ছেড়ে কোনটায় নেব সেটা স্থির করা বড় মুশকিল। অবশ্য এর মধ্যে কতগুলি কাগজ মারফত ছাপা হয়েছে, কিছু কিছু হয়নি। তার কারণ আমার বন্ধুর কার্যাবলীর যেসব বিশেষ গুণকে প্রচার করা ওইসব কাগজের উদ্দেশ্য ছিল, ওইসব কেসে সেই সব গুণকে সম্যক প্রকাশের কোনো সুবিধাই ছিল না। আবার এমন অনেক মামলা আছে যেগুলিতে তার বিশ্লেষণী দক্ষতা ব্যর্থ হয়েছে। কাজেই বিবরণ হিসাবে সেগুলির শুরু আছে, কিন্তু শেষ করা নেই। অন্য কতগুলির ক্ষেত্রে সমস্যার অর্ধেক সমাধান মাত্র, আর তাও সম্ভব হয়েছে তার তীক্ষ্ণ যুক্তির সাহায্যে নয়, আন্দাজ আর অনুমানের ওপর। এই শেষের তালিকার মধ্যে এমন একটি কাহিনী আছে যেটি বিস্তারিত বিবরণের দিক থেকে খুবই উল্লেখযোগ্য এবং পরিণতির দিক থেকেও চমৎকার। এই জন্য ওই বিবরণ প্রকাশ করলাম। আমি জানি যে এই কেসের এমন কয়েকটি বিষয়বস্তু আছে যার পুরোপুরি সমাধান এখনো হয়নি এবং কোনোদিনও সম্ভব হবে না। (1887 সালে কম বেশি কৌতূহল দীপক অনেক মামলা এসেছিল আমাদের হাতে। আমার কাছে সেগুলির প্রতিবেদন আছে। এক বছর মামলার তালিকায় স্থান পেয়েছে প্যারাডাল চেম্বারের অ্যাডভেঞ্চার, শৌখিন ভিক্ষাজীবী রহস্য, যারা এক আসবাবপত্রের গুদামের মাটির তলার ঘরেই তাদের আরামদায়ক ক্লাব বসিয়েছিল। ব্রিটিশ জাহাজ সফি অ্যান্ডারসনের নিরুদ্দেশ এবং উফা দ্বীপে গ্রেস প্যাটারসনদের অদ্ভুত অ্যাডভেঞ্চার। আর সর্বশেষে রয়েছে ক্যাম্বারওয়েল
বিষ রহস্য। শেষ মামলায় হোমস মৃত ব্যক্তির ঘড়িতে দম দিয়ে এটা প্রমাণ করেছিল যে মাত্র 2 ঘন্টা আগে ঘড়িটায় দম দিয়েছিল, আর মৃত ব্যক্তিটি নিশ্চয়ই ওই সময়ের আগে ঘুমোতে গিয়েছিল। রহস্য সমাধানের ক্ষেত্রে সে যুক্তি প্রয়োগ ছিল সবচেয়ে কঠিন। পরে একদিন হয়তো ওই রহস্যগুলিরও পূর্ণ বিবরণ দেব, কিন্তু এখন আমি যে কাহিনীটি বলতে চাচ্ছি তার জটিল ঘটনা পরম্পরায় যে রহস্য ও অসাধারণত্ব আছে তার সঙ্গে কোনোটারই তুলনা করা যাবে না। সেপ্টেম্বরের শেষ দিক, অস্বাভাবিক বেগে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সারাদিন বাতাসের গোগানি বৃষ্টির ছাট জানলায় পড়ছে। মানুষের তৈরি বিরাট লন্ডন শহরের ভিতর থেকেও আমাদের মন যেন সেই মুহূর্তের রুটিন বাঁধা জীবন থেকে বহু দূরে চলে গেছে। প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ পিঞ্জরাবন্ধ পশুর নামে সভ্যতার ভিতর দিয়ে মানবজাতির প্রতি হুঙ্কার করে তুলছে। এ সময় তার উপস্থিতিকে মেনে নেওয়াই আমাদের উচিত। সন্ধ্যার দিকে ঝড় আরো প্রবল আকার ধারণ করল। বাতাসের আর্তনাদ চিমনিতে আটকে পড়া বাচ্চার মতো। অগ্নিকুণ্ডের একপাশে বসা হোমস মনোযোগের সহিত অপরাধের তালিকা তৈরি করছিল। অপরদিকে বসে আমি ডুবে গেছি ক্লার্ক রাসেলের আশ্চর্য এক সমুদ্রের গল্পে। ক্রমে এক সময় বাইরে ঝড়ের গর্জন বইয়ের সঙ্গে মিলে মিশে যেন এক হয়ে গেল। বাতাসের ঝাপটা সমুদ্র গর্জনের মতো শোনা যেতে লাগলো। আমার স্ত্রী গেছে তার কাকিমার বাড়িতে বেড়াতে, সেজন্য আমিও বেকার স্ট্রিটে আমাদের পুরনো বাসার বাসিন্দা হয়েছি কয়েক দিনের জন্য। এমন সময় ঘণ্টার ধ্বনি শোনা গেল সদর দরজায়। আমি বললাম, হোমস, দেখো, মনে হয় তোমার কোনো বন্ধু বান্ধব এসছে। এত রাতে আর কে আসবে? মাই ডিয়ার ওয়াটসন, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, বুঝলে? আর তাছাড়া তো জানোই, বাজে আড্ডাতে না আমার বড্ড বিরক্তি লাগে। তাহলে হয়তো অন্য কেউ, বা ক্লায়েন্ট। যদি তাই হয় তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার আছে, না হলে এই ঝড় বাদলার রাতে কেউ এই বাড়িতে আসতো না। হ্যাঁ, তবে আমাদের ল্যান্ডলেডি মিসেস হার্টসনের চেনা চেনা কেউ হতে পারেন। একটু দেখো তো হোয়াটসঅ্যাপ। করিডোরে পায়ের আওয়াজ শুনলাম, তারপরেই দরজায় টোকা পড়ল। ইয়েস, প্লিজ কাম ইন, বলল হোমস। বছর 22-এর এক যুবক ঘরে ঢুকল। রুচিবান, ফিটফাট, খানদানি চেহারা, হাতে ভেজা ছাতা, গায়ে জলঝরা বর্ষাতি, চোখ উদ্বিগ্ন, মুখটা ফ্যাকাশে, খুব দুশ্চিন্তায় আছে যেন। চোখে সোনার প্যাসনে চশমা লাগিয়ে বলল, মানে দেখুন, এই ঝড় জল গায়ে নিয়ে হুট করে ঘরে ঢুকে পড়লাম, ক্ষমা করবেন। ঠিক আছে, আপনি আপনার ওভারকোট আর ছাতাটা আমাকে দিন। এই হুকে ঝুলিয়ে রাখলে এটা শুকিয়ে যাবে। যুবকের ছাতার বর্ষাতে নিয়ে আংটায় ঝুলিয়ে দিল হোমস। বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি দক্ষিণ পশ্চিমের কোনো এলাকা থেকে এসেছেন, তাই না? হ্যাঁ, আমি হরসাম থেকে আসছি। হ্যাঁ, ওই জুতোর সামনের দিকের ওই চুনা পাথুরে মাটির কাদা দেখি সেটা বোঝা যাচ্ছে। আমি আপনার উপদেশের জন্য এসেছি মিস্টার হোমস। উপদেশ অবশ্যই পাবেন, তবে সহায়তা করাটা সবসময় এতটা সহজ হয় না, কারণ এটার জন্য আমাদের ক্লুজ দরকার হয়, বুঝলেন? আমি মেজর প্রেন্ডারগাস্টের কাছ থেকে আপনার অনেক প্রশংসা শুনেছি মিস্টার হোমস, সেই শুনেই আপনার কাছে আসা। হ্যাঁ, মেজর প্রেন্ডারগাস্টকে আমার মনে আছে। জুয়ার খেলায় ওনাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল আর উনি আমার সাহায্য নিয়েছিলেন, এই আর কি। দেখুন, মানে আমি যা শুনেছি
ওনাকে অনেক মস্ত কেলেঙ্কারির হাত থেকে আপনি বাঁচিয়েছিলেন। উনি বললেন আপনি কখনো হারেন না। দেখুন মেজর সবসময় একটু বড্ড বেশি বলে ফেলেন। আমি এখনো অবধি মোট 4 বার হেরেছি, 4 বার। 3 জন পুরুষ আর 1 জন মহিলার কাছে। তার চেয়ে অনেক বেশিবার আপনি জিতেছেন মিস্টার হোমস। আমার কেসেও আপনি তাই হবেন এই আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। দেখুন, ব্যাপারটা খুব রহস্যময়, আর আমাদের পরিবারে এরকম দুর্বোধ্য ব্যাপার আর কখনো ঘটবে সেটা ভাবতে পারিনি মিস্টার হোমস। তবে এটা ঠিকই যে আমি সাধারণত সফলই হই। এক কাজ করুন, ওই ফায়ারপ্লেসের সামনে চেয়ারটা টেনে এসে বসুন তো, আর আমাকে কেস ডিটেলসটা বলুন। চেয়ারটা টেনে নিয়ে আগুনের দিকে পা মেলে বসলো যুবকটি। বলল, আমার নাম জন ওপেনশ। যে কেস নিয়ে আপনার কাছে আমি এসেছি তার জের চলছে আমার বাবা কাকার আমল থেকে। আমার বাবারা 2 ভাই, এলিয়াস আমার কাকা আর জোসেফ আমার বাবা। কভেন্ট্রিতে সাইকেলের টায়ারের কারখানা চালিয়ে বাবা প্রচুর পয়সা করেন। পরে মোটা টাকায় কারবার বেচে দেন এবং বাকি জীবনটা বাবা বেশ স্বাচ্ছন্দ্যে কাটাবেন বলে স্থির করেন। কাকা বয়সকালে আমেরিকা গিয়েছিলেন, যুদ্ধের সময় সেখানে কর্নেল হয়েছিলেন। যুদ্ধ শেষ হলে ফ্লোরিডায় ফিরে যান। বছর 3-4 সেখানে থাকার পর 1869 কি 70 সালে ফিরে আসেন হরশামের সাসেক্সে। জমি জমা কিনে বসবাস শুরু করেন। আমেরিকায় টাকা করেছিলেন কিন্তু থাকতে পারেননি ওখানকার নিগ্রো বিদ্বেষের জন্য। নিগ্রোদের ভোট দেওয়ার অধিকার তিনি মানতে পারেননি। কাকা ছিলেন খুব বদমেজাজি, অসামাজিক আর ভীষণ ঘরকুনো। খুব মদ খেতেন, তামাক খেতেন, আর কারোর সঙ্গে কাকা বিশেষ দেখা করতে চাইতেন না। এমনকি আমার বাবার সঙ্গেও নয়। বাড়িতেই থাকতেন, নয়তো আবার কখনো কখনো বাড়ির পাশের মাঠে গিয়ে প্রাত্যহিক ব্যায়াম সারতেন। আমাকে কিন্তু কাকা বেশ স্নেহ করতেন। ইংল্যান্ডে আসার প্রায় 8-9 বছর পর বাবাকে বলে আমাকে ওখানকার বাড়িতেই উনি রেখেছিলেন। চাকর বাকর আর বাইরের লোকের সঙ্গে কথাবার্তা, ব্যবসার আলাপ সব আমিই চালাতাম। চাবি টাবি সব কিছুই তখন আমার কাছেই থাকতো। আমি মাত্র 16 বছর বয়সেই বলতে পারেন বাড়ির একরকম কর্তা হয়ে বসেছিলাম। সর্বত্র অবাধ গতি ছিল আমার, কিন্তু ছাদের ওই চিলেকোঠা ঘরটা ছাড়া, জানেন, চাবির ফোঁকর দিয়ে উঁকি মেরে আমি দেখেছি সে ঘরে রাশি রাশি ভাঙা ভাঙা তোরঙ্গ আর তারা তারা কাগজ, এছাড়া কিছুই নেই। (1883 সালের মার্চ মাস হবে। তো একদিন সকালবেলা আমি আর কাকা টেবিলে বসে আছি, এমন সময় একটা চিঠি এলো কাকার নামে। কাকার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না, তাই এই খুব একটা চিঠিপত্র আসতো না। তো কাকা খামখানা তুলে নিয়ে বললেন, এ তো পন্ডিচেরি পোস্ট অফিসের ছাপ দেখছি, ভারতবর্ষ থেকে এসেছে। বলে কাকা খামের মুখখানা ছিঁড়লেন। ভেতর থেকে শুধু 5টা শুকনো খটখটে কমলা লেবুর বিচি ছাড়া আর কিছু পাওয়া গেল না। আমি এই ঘটনা দেখে সাধারণভাবে হেসে ফেললাম। ভাবলাম পত্রলেখকের রসিকতা, কিন্তু কাকার মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল মিস্টার হোমস। নিঃসীম আতঙ্কে চোয়াল যেন ঝুলে পড়লো কাকার, চোখ যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে এলো। কাকা বিকট গলায় বললেন, কে কে কে? এবার আর রক্ষে নেই আমার। পাপের সাজা আমাকে পেতেই হবে দেখছি। হা, আমি তো এ সমস্ত দেখে অবাক। বললাম, কি ব্যাপার কাকা, মানে এসব কি? মৃত্যু মৃত্যু মৃত্যু। বলতে বলতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন কাকা। ছুটে নিজের ঘরে চলে গেলেন। ভয়ের চোটে
ভয়ের চোটে আমার বুক যেন ধরাস ধরাস করতে লাগলো। খামটা তুলে নিয়ে আমি দেখলাম আঠা দিয়ে জোড়া মুখের কাছে লাল কালিতে কে অক্ষরটা 3 বার লেখা। ভিতরে ভিতরে ওই 5টা কমলা লেবুর বিচি ছাড়া আর কিচ্ছু নেই। এর সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে ভেবে না পেয়ে আমি ওপরে যাচ্ছি। দেখলাম সিঁড়ি বেয়ে কাকা নামছেন, হাতে একটা জং ধরা চাবি। নিশ্চয়ই চিলেকোঠা খুলেছিলেন। আর একটা ছোট্ট পেতলের বাক্স। বললেন, এবার ওদের টেক্কা দেব আমি। জন, মেরিকে বলো যে ঘরে আগুন জ্বেলে দিতে, আর তুমি উকিল ফোর্ডহ্যামকে ডাকতে পাঠাও। উকিল এলো। কাকার ঘরে আমার তলব পড়ল। দেখলাম আগুনের চুল্লির লোহার ঝাঁঝরির ওপর অনেক কাগজ পোড়া ছাই পড়ে আছে, আর পাশে সেই পেতলের বাক্সের ডালা খোলা অবস্থায় রয়েছে। আমি আঁতকে উঠলাম জানেন। দেখলাম ডালার ওপর সে কে অক্ষরটা 3 বার খোদাই করা। আমি ঘরে ঢুকতেই কাকা বললেন, শোনো জন, আমার সমস্ত সম্পত্তি আমি দাদাকে দিয়ে যাচ্ছি, তার মানে তুমি সব পাবে। যদি বোঝো যে শান্তিতে ভোগ করতে পারছো না, তাহলে তোমার যে পরম শত্রু তাকে সব দিয়ে দিও, আর সাক্ষী হিসেবে উইলে একটা সাইন করো। আমি তো ভয়ে সিটিয়ে গেলাম কথাবার্তার এসব ধরন শুনে। সই দিলাম বটে, কিন্তু সেই দিন থেকে কাঠ হয়ে রইলাম অষ্টপ্রহর কাকার হঠাৎ পরিবর্তন দেখে। নেশা করা, ঘরের মধ্যে নিজেকে চাবি দিয়ে রাখা, কারোর সঙ্গে দেখা না করা, সমস্ত আগের চাইতে অনেক বাড়তে শুরু করলো। নতুন উপসর্গের মধ্যে দেখা গেল খুব চেঁচামেচি। মাঝে মাঝে তো মদ খেয়ে চুর হয়ে রিভলভার হাতে বেরিয়ে আসতেন উনি, আর গলা ফাটিয়ে চেঁচাতেন। কারো ধার ধারতেন না কাকা, কারো ভয় জুজু হয়ে থাকতে চাইতেন না কখনো। আর ঘোর কেটে গেলেই কিন্তু ফের সেই ঘরে ঢুকে চাবি বন্ধ করে দিতেন নিজেকে। দারুণ শীতের মধ্যেও তখন তাকে দেখেছি ঘেমে নিয়ে যাচ্ছেন। ভয় যে রক্তে বাসা নিয়েছে তা কাকার মুখ দেখেই বোঝা যেত। একদিন রাত্রে এরকম মাতলামি করতে করতে ঘর থেকে ছিটকে বেরিয়ে গেলেন কাকা, কিন্তু আর ফিরে এলেন না। বাগানের ডোবায় 2 ফুট জলে মুখ গুজে পড়ে থাকতে দেখা গেল তাকে। শরীরে আঘাতের চিহ্ন কিছু নেই। সাম্প্রতিক পাগলামির বৃত্তান্ত শুনে জুলি বললেন আত্মহত্যা। আমার কিন্তু মনে ধোঁকা থেকে গেল। মৃত্যুর খপ্পর থেকে কি বাঁচার জন্য উনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন? শেষকালে কিনা ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই মৃত্যুরই খপ্পরে পড়লেন কাকা। যাই হোক, উইল অনুসারে কাকার সমস্ত সম্পত্তি আর ব্যাংকে গচ্ছিত প্রায় 14,000 পাউন্ড বাবা পেলেন। এই পর্যন্ত শুনে হোমস বলল, জাস্ট আ মিনিট, হোল্ড অন। এরকম বিচিত্র রকমের ঘটনা আমি তো এর আগে কখনো শুনিনি। আমাকে একটা কথা বলুন, চিঠিটা পাওয়ার ঠিক কতদিন পরে তার মৃত্যু হয়? চিঠি এসেছিল এই ধরুন 1883 সালের মার্চ মাস, 10ই মার্চ। আর কাকা মারা গেলেন 2রা মে রাত্রে, মানে ধরুন প্রায় ঠিক 7 সপ্তাহ পরে। ওকে, ঠিক আছে।
ইউ ক্যারি অন প্লিজ। তারপর সম্পত্তি বুঝে নেওয়ার পর আমার কথায় প্রায় তন্ন তন্ন করে চিলেকোঠা খুঁজলেন বাবা। সেই পেতলের বাক্সটা পাওয়া গেল। ডালার ভেতর দিকে একটা কাগজ ছাঁটা ছিল এবং তাতে লেখা ছিল KKK। তার নিচে লেখা ছিল পত্র, স্মারকলিপি, নিবন্ধ, রসিদ, কিন্তু ওই ধরনের কোনো কাগজ বাক্সে নেই। নিশ্চয়ই সব পুড়িয়ে ফেলেছেন কাকা। এছাড়া ঘরের মধ্যে যা পাওয়া গেল তা সবই ওই সৈনিক জীবন সংক্রান্ত আর কিছু রাজনৈতিক কাগজপত্র। সালের জানুয়ারি মাস, এই সপ্তাহের প্রথম দিকেই একদিন ব্রেকফাস্ট খেতে বসেছি আমি আর বাবা। তো এমন সময় আরেকটা খাম এলো বাবার নামে। ছেড়ে চেঁচিয়ে উঠলেন বাবা। ও মাই গুডনেস! দেখলাম ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে। এতদিন জানি একটা হাসি ঠাট্টা করছিলেন, এখন তাই দেখে হতভম্ব হয়ে গেছেন তিনি। হাতের তেলে রয়েছে শুধু 5টা কমলা লেবুর বিচি। তোতলাতে তোতলাতে কোনো রকমে বাবা বললেন, এ আবার কি? KKK নাকি বাবা? গলা যেন শুকিয়ে এলো আমার। খামের ভেতর দেখে বললেন, তোরই ওপরটা 3বার লেখা রয়েছে, তার উপরে এইসব আবার কি লিখেছে? ঘাড় বাড়িয়ে আমি পড়লাম, সূর্য ঘড়ির ওপর কাগজগুলো রাখো। কাগজই বা কি, আর সূর্য ঘড়ি বা কোথায়? বললেন বাবা। সূর্য ঘড়ি বাগানে একটা আছে বটে, কিন্তু কাগজ তো সব পুড়িয়ে ফেলেছেন কাকা। যাক, ছাড়ো জন, যত সব বাজে ব্যাপার। অনেকটা নিজেকে সামলে নিয়ে বাবা বললেন, এটা একটা সভ্য দেশ, কোনো গাড়োয়ানি ইয়ার্কির জায়গা এটা নয়। কোত্থেকে এসেছে দেখো তো চিঠিটা। ডাকঘরে স্ট্যাম্প দেখে আমি বললাম, ডান্ডি থেকে। ফেলে দাও, ইয়ার্কির আর জায়গা পায় না। পুলিশে খবর দেওয়া দরকার। ছাড়ো তো জন, আর লোক হাসাতে হবে না। আমি নিজে খবর দিতে চাইতাম, কিন্তু বাবা বেঁকে বসলেন। চিরকাল বাবা বড় গোয়ার। আমি কিন্তু সেই দিনই অমঙ্গলের একটা অশনি সংকেত পেয়েছিলাম চিঠিখানার মধ্যে, মিস্টার হোমস। চিঠি পাওয়ার 3 দিন পরে বাবা তার ছেলেবেলার বন্ধু মেজর ফ্রিবার্ডির সঙ্গে দেখা করতে গেলেন তার বাড়ি। আর 3য় দিনে টেলিগ্রাম এলো মেজরের কাছ থেকে। গিয়ে শুনলাম বাবার নেই, খাট থেকে পড়ে নাকি মারা গেছেন বাবা। জুরিরা শুনে বললেন দুর্ঘটনা, কিন্তু ওই এক জিনিস আমার মন কিন্তু বলল এটাও হত্যা। অথচ কোনো পায়ের ছাপও কোথাও নেই, আঘাতের কোনো চিহ্ন নেই, রাস্তাঘাটেও অচেনা কোনো মুখ দেখা যায়নি। ষড়যন্ত্র যে ক্রমশ চেপে বসছে সমস্ত সত্তা দিয়ে, সেটা আমি উপলব্ধি করলাম ক্রমশ। এইভাবেই অনেক দুর্ভাগ্যের মধ্যে দিয়ে শেষে সম্পত্তি এলো আমার হাতে। আপনি বলতেই পারেন মিস্টার হোমস যে কেন আমি সম্পত্তি বেচে দিয়ে সরে পড়লাম না, কিন্তু আমার মন বলছে মিস্টার হোমস, বিশ্বাস করুন, যে পালিয়ে গিয়েও কাকার অতীতের জেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমি পার পাবো না, আমি জানি। বাবার রহস্যজনক মৃত্যুর পর প্রায় বছর 2-8 মাস বেশ সুখেই কাটলো আমার। কমলালেবুর বিচির আতঙ্ক মন থেকে ক্রমে মুছে যেতে লাগলো। ভাবলাম বুঝি অভিশাপটা শেষ পর্যন্ত রেহাই দিল বংশের এই শেষ পুরুষকে। কিন্তু
কিন্তু সম্পূর্ণ ভুল, আমি সম্পূর্ণ ভুল। কাল সকালে আবার আবার সেই খামটা এসেছে মিস্টার হোমস। এই দেখুন, এই দেখুন। ওয়েস্টকোটের পকেট থেকে একটা খাম বার করেই উপুর করলো যুবা পুরুষ। সঙ্গে সঙ্গে টেবিলে কড়মড় করে ঠিকরে পড়ল 5টা শুকনো কমলা লেবুর বিচি। ডাকঘরে স্ট্যাম্প মারা রয়েছে লন্ডনের পূর্ব অঞ্চলের, আর ভিতরে লেখা রয়েছে কে কে কে, আর লেখা রয়েছে যে কাগজপত্র যেন সূর্য ঘড়ির ওপর থাকে। মিস্টার অফিস, আপনি আমাকে একটা কথা বলুন তো, চিঠিটা পাওয়ার পরে আপনি ঠিক কি করলেন? কিছুই না মিস্টার হোমস। মানে আপনি কিছুই করলেন না? কিছু করেননি? কাপা হাতে মুখ ঠেকে শিউরে উঠল ওপেন শ। কি কি করব বলতে পারেন? একটা একটা কুটিল চক্রান্ত আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরছে যেন আমাকে। বড় অসহায়, বড় অসহায়, বড় দুর্বল লাগছে। এমন একটা ক্রূর কুটিল অমঙ্গল আমাকে শেষ করে আনছে মিস্টার হোমস, যার খপ্পর থেকে আমার রেহাই নেই। আমার বাবা কাকারাও রেহাই পায়নি, আমি জানি। আমিও পাবো না মিস্টার হোমস, আমিও পাবো না। এটা ভেঙে পড়ার সময় নয় জন, নিজেকে সামলে নিন। ভেতরে একটুখানিও হতাশা আর নয়। পুলিশের কাছে আমি ধর্ণা দিয়েছিলাম। পুলিশের কাছে গেছিলেন? তা কি বললো ওরা? হেসেই উড়িয়ে দিল মিস্টার হোমস। বলল ঠাট্টা করছে কেউ। ইটস রিয়েলি রিডিকিউলাস, রিডিকিউলাস। মানুষের মূর্খামো যে কত দূর সেটা এখান থেকেই তো আন্দাজ করা যায়। অবশ্য সঙ্গে একজন কনস্টেবল দিয়েছে। পুলিশ কনস্টেবল? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু সেই কনস্টেবল কি আপনার সঙ্গে এসেছে এখানে? না, বাড়িতে রেখে এসেছি। আসলে আসলে পুলিশ থেকে সেই রকমই অর্ডার আছে তার ওপর। এবার প্রচন্ড রেগে গেল হোমস। শূন্যে মুষ্টি নিক্ষেপ করে চিৎকার করে বলল, কেন? না মানে কেন? তাহলে এখন আমার কাছে আসা মানেটা কি? সঙ্গে সঙ্গে আসেননি কেন? না মানে আপনার নাম তখন শুনিনি। মেজর প্রেন্ডারগাস্টের কাছ থেকে শুনেই আমি দৌড়ে আসছি আপনার কাছে মিস্টার হোমস। না, আমি তো এটা বুঝতে পারছি না। চিঠিটা পাওয়ার পরে আপনি দুটো দিন পর পর নষ্ট করেছেন। এখন তেমন কোনো ক্লু দিতে পারছেন না, মানে যেটা আমাদের কাজে লাগতে পারে। না 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 না, এই কাজটা আগেই শুরু করা উচিত ছিল। যাই হোক, কি বলা যাবে এখন? এক কাজ করুন মিস্টার ওপেন শ, সাজেস্টিভ এমন কিছু বলুন যাতে আমরা কিছু আন্দাজ করতে পারি। কাম অন ম্যান। পকেট থেকে একটা নীল কাগজের টুকরো বার করে টেবিলে রাখলো জন। কাকা যেদিন কাগজ পোড়ান সেদিন কিভাবে যেন জানি না এই কাগজটা উড়ে এসে মেঝেতে পড়েছিল। ছাইয়ের মধ্যেও এরকম নীলচে রঙের আটপোড়া কাগজের অনেক টুকরো দেখেছিলাম। এই কাগজটা মনে হয় ওই সবের মধ্যেই ছিল মিস্টার হোমস। আপনি একটু দেখুন। বাতির আলোয় ছেঁড়া কাগজটার ওপর আমরা দুই বন্ধু একেবারে হুমড়ি খেয়ে পড়লাম। একটা দিকই ছেঁড়া হয়েছে, যেন খাতার পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। উপরে লেখা মার্চ 1869, তলায় একটা হেয়ালি। চৌঠা হাডসনের মত পাল্টায়নি, এসেছিল। 7ই বিচি পাঠানো হলো ম্যাকাউলি, প্যারামো আর জনসোয়েনকে। 9 ম্যাকাউলি পরিষ্কার, 10ই জনসোয়েন সাফ, 13ই প্যারামোরকে দেখিয়ে এলাম।
ঠিক আছে। কাগজটা ফিরিয়ে দিল হোমস। বলল, ঠিক আছে, এই নিন। থ্যাংক ইউ। দেখুন মিস্টার ওপেনশ, এখন নষ্ট করার মতো একটা মুহূর্তও নেই। এমনকি আপনার সঙ্গে এখন যদি আমরা কোনো আলাপ আলোচনাও করি, সেসব করেও সময় নষ্ট করা যাবে না। সোজা এখান থেকে বাড়িতে যান এবং পিতলের বাক্সে গিয়ে এই কাগজটা রাখবেন। আর হ্যাঁ, মনে করে আর একটা কাগজে লিখবেন যে আপনার কাকা সব কিছুই পুড়িয়ে ফেলেছেন, এটাই একমাত্র থেকে গেছে। কি বললাম আপনি কি বুঝেছেন? সোজা এখান থেকে যাবেন বাড়িতে, পেতলের বাক্সটাকে সূর্য ঘড়ির উপরে রেখে আসবেন। আমি আবারও জিজ্ঞাসা করছি, হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই ওয়ার্ডস প্রপারলি? বেশ, তাই করবো মিস্টার হোমস, তাই করব। গুড। দেখুন জন, আপনাকে বিপদ থেকে রক্ষা করাই এখন আমাদের কাজ, যে কোনোভাবে। একটা জিনিস মনে রাখবেন, ওদের রহস্যের জাল কিন্তু অলরেডি বোনা শুরু হয়ে গেছে, সেখানে আমরা পিছিয়ে গেছি। তবে আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, দোষীরা যেই হোক না কেন, শাস্তি ওদেরকে পেতেই হবে। উঠে দাঁড়ালো জন। আপনি আমাকে নতুন শক্তি দিলেন মিস্টার হোমস। দেখুন মিস্টার ওপেনশ, নিরাশ হবেন না। হ্যাঁ, আপাতত তেমন কোনো গুরুতর বিপদের জায়গা হয়তো এখনো তৈরি হয়নি। যাই হোক, আপনি ফিরবেন কিভাবে? ট্রেনেই ফিরবো। ওয়াটারলু স্টেশন? এখন তো বোধহয় 9টাও বাজেনি, আর রাস্তাঘাটও জমজমাটো থাকবে। না মিস্টার হোমস, আসলে আমার কাছে রিভলভার আছে। ভেরি গুড। এক কাজ করুন, আপনি সাবধানে যাবেন, আর আমি আগামীকাল থেকে আপনার কেসটাকে নিয়ে এগোবো। ওকে? আচ্ছা, থ্যাংক ইউ মিস্টার হোমস। আপনি হরসমে আসছেন তো? না, রহস্য রয়েছে লন্ডনে, আর আমার ইনভেস্টিগেশনও এখান থেকেই শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। দু একদিনের মধ্যেই বাক্সের খবর আপনাকে জানিয়ে দিয়ে যাব আমি মিস্টার হোমস। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হোমস কেসটা নেওয়ার জন্য। হ্যান্ডশেক করে বিদায় নিল যুবাপুরুষ। বাইরে তখন তামাল ঝড় আর পাগলা বৃষ্টির তাণ্ডব নাচ চলছে। কটকট ঝমাঝম শব্দ হচ্ছে জানলায়। আগুনের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল শার্লক হোমস। তারপর তাম্রকূট সেবন করে চলল শিবনেত্র হয়ে। শেষকালে বলল, মাই ডিয়ার ওয়াটসন, সাইন অফ 4 এর পরে সম্ভবত এমন কোনো রিমার্কেবল বা এরকম গোলমেলে পাকানো কেস আমাদের কাছে বোধহয় আসেনি, তাই না? আচ্ছা, জনের মাথায় কোন বিপদের খাড়া ঝুলছে বলতো? দেখো ওয়াটসন, একজন যুক্তি সন্ধানী ব্যক্তি কোনো ঘটনা পরম্পরা ও তার ফলাফল আগে থেকেই নির্ধারণ করতে পারে, শুধুমাত্র একটা সূত্র থেকেই। কুভিয়ে যেমন একটা হাড় দেখেই গোটা জন্তুটার দেহের বর্ণনা দিতে পারেন। মোরালেস আমিও আঁচ করতে পারছি, কিন্তু বুঝলে একটা কোথায় যেন কিন্তু না থেকেই যাচ্ছে। ছোট্ট মাথাটার প্রত্যেকটা অংশটাকে কাজে লাগানো যাক। ইউ রিমেম্বার ওয়াটসন, আমাদের বন্ধুত্বের শুরুর দিকে তুমি একবার আমার চিন্তা ভাবনার লিমিটেশনসকে নিয়ে কথা বলেছিলে। এক কাজ করো তো, ওই বুকশেলফ থেকে আমেরিকান এনসাইক্লোপিডিয়ার এই খণ্ডটা একটু আমাকে নামিয়ে দাও তো প্লিজ। আচ্ছা, এবার ঘটনা পরম্পরাকে একটু পর্যালোচনা করে দেখা যাক।
কর্নেল ওপেনশ আমেরিকা ছেড়ে ইংল্যান্ডের একদম একটা গেও অঞ্চলে এসে বসবাস করা শুরু করলেন কেন? ইনফ্যাক্ট উনি বাড়ি থেকে বেরোনোও বন্ধ করেন, কারণ নিশ্চয়ই কিছু বা কারা ওনাকে ভয় দেখাচ্ছিল বা সেসবের ভয়ে। এবার দেখার বিষয়টা হচ্ছে কি, ভয়টা ঠিক কি এবং কি ধরনের, আর সেটা আমরা বুঝতে পারবো যে জিনিসগুলো আমাদের কাছে রয়েছে, আই মিন এই যে লেটার্সগুলো, এই চিঠিগুলো থেকে। আচ্ছা বলছেন, দেখো তো পোস্ট অফিসের ছাপগুলো কোথাকার? প্রথমটা পন্ডিচেরির, দ্বিতীয়টা হ্যাঁ ডান্ডির, কিন্তু তৃতীয়টা দাঁড়া তৃতীয়টা হ্যাঁ আরে ইয়ে পূর্ব লন্ডনের, হ্যাঁ পূর্ব লন্ডন। পূর্ব লন্ডন, তাই তো? পূর্ব লন্ডন। আচ্ছা বলো তো ওয়াটসন, এর থেকে তুমি কি বুঝতে পারলে? সবগুলি তো দেখছি জাহাজ খাটা, তার মানে চিঠির লোক জাহাজে বসেই চিঠি লিখেছে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট মাই ডিয়ার ফ্রেন্ড ওয়াটসন, গুড। পন্ডিচেরি থেকে হুমকি দিয়ে খুন করতে লেগেছে কতদিন? 7 উইকস, 7 সপ্তাহ। আর ডান্ডি থেকে হুমকি দিয়ে খুন করেছে 3 বা 4 দিনে। এবার বলো, এটা থেকে তুমি কি বুঝতে পারলে? আসতে সময় লেগেছে। চিঠির আসতেও কিন্তু প্রায় একই সময় লেগেছে। তাহলে চিঠি এসেছে মেলবোটে, আর যে হুমকি দিয়েছে সে এসেছে পালতোলা জাহাজ বা সেলিং বোটে। হ্যাঁ ঠিকই বলেছ, তা হতে পারে। সেটা হতে পারে নয়, এটাই সম্ভব আর এটাই হয়েছে, বুঝেছো? বিপদের আঁচ করে আমি কিন্তু ওপেন শকে সাবধান করলাম। হ্যাঁ, তার মানে বিপদ আসন্ন, কারণ চিঠিটা এসছে আমাদের এই পূর্ব লন্ডন থেকে। মানে সময় প্রায় নেই বললেই চলে ওয়াটসন। সর্বনাশ, সে কি? কিন্তু এই অমানসিক অত্যাচারের কারণটা কি বলতে পারো? কারণ এই চিঠি আর কাগজগুলো, এই হুমকি আর খুনের পেছনে কিন্তু একজন নেই ওয়াটসন, অনেকে আছে। কোনো চিহ্ন বা প্রমাণ না রেখে পরপর দুটো খুন করা কোনো আনাড়ির পক্ষে সম্ভব নয়। ওরা গোয়ার, বুদ্ধিমান এবং ধনী। বাক্সের কাগজপত্র ওরা যে কোনোভাবে যে কোনো মূল্যে ফেরত পেতে চায়। আর এই যে এই কে কে কে, এই অক্ষর 3টি কোনো বিশেষ একজনের নাম নয়, এটা একটা সংস্থার নাম। কি সংস্থা? একেবারেই ঝুঁকে পড়ল হোমস। আচ্ছা ওয়াটসন, তুমি কখনো কু ক্লাক্স ক্লানের নাম শুনেছো? না, শুনিনি। বিশ্বকোষের পাতা উল্টোলো বন্ধুপর, বলল, এবার তোমাকে আমি বলি কু ক্লাক্স ক্লান কিভাবে নামকরণ হলো। রাইফেলে ট্রিগার টেপার সময় এক রকমের ধাতব শব্দ তৈরি হয়, আর তার সাথে মিল রেখেই সংস্থার এই নাম। আমেরিকায় গৃহযুদ্ধের পরে পতন ঘটে এই সংস্থাটির। এদের উদ্দেশ্য কি ছিল জানো? নিগ্রো বা কালার্ড হয়ে যারা ভোট দিতে চায় তাদের মধ্যে এক ধরনের সন্ত্রাস সৃষ্টি করা। কমলা লেবু বা তরমুজের বিচি অথবা ওক গাছের পাতা পাঠিয়ে টার্গেটকে মার্ক করা হতো। হয় তারা দেশ ছেড়ে চলে যেত, না হলে তাদের মৃত্যু নেমে আসতো। আর কিভাবে তাদের মৃত্যু নেমে আসতো জানো? আকাশের অমোঘ বজ্রের মতোই। ভীষণ রকমের ভয়ঙ্কর ছিল ওরা। হ্যাঁ, 1869-এ যদিও সংস্থাটি ভেঙে যায়, জানা যায় না হয়তো কোনো এক অদ্ভুত কারণে, কিন্তু তবুও মাঝে মাঝে ওরা
বিক্ষিপ্তভাবে পৃথিবীর কোনো না কোনো অংশে মাথা চাড়া দিয়ে উঠেছে। কর্নেল ওপেনশ আমেরিকা ছেড়ে চলে আসেন 1869 অথবা 70-তে, আর সংস্থাটি ভেঙেছে কবে? 1869-এই। মনে করে দেখো, ঠিক সেই সময় যখন 1869-এ সংস্থাটি ভেঙে যায়। এবার তিনিও এতে জড়িয়েছিলেন, কর্নেল ওপেনশ, এবং অনেকের নাম ধাম সমেত সমস্ত কাগজপত্র এনে এই ইংল্যান্ডে ঘাপটি মেরেছিলেন। আর সেদিন থেকেই ও দেশের অনেকের রাতের ঘুম উড়ে গেছে। কাগজ উদ্ধারের চেষ্টাও ঠিক তখন থেকেই চলছে। আমরা যে পাতাটাকে ছেঁড়া দেখলাম, ডায়েরির পাতা, খুন আর হুমকির রেকর্ড। ইয়াং ওপেনশ যদি আমার কথা মতো কাজ করেন, তবে আপাতত তিনি বিপদমুক্ত। বলছেন, এই ঝড় বাদলের রাতে এক ধরনের হতাশা তৈরি করছে জানো ভেতরে। এর থেকে মুক্তি পাওয়াটা না ভীষণ রকমের জরুরি। দেখি, এক কাজ করো তো, আমার ভায়োলিনটা একটু দাও তো, বাজিয়ে নিজের ভেতরের একাকিত্বটাকে হালকা করতে চাই। কারণ এখন আমাদের কিছু বলার বা কিছু করার নেই। দাও না ভায়োলিনটা। সকালবেলা আকাশ অনেকটা পরিষ্কার হলো। সূর্য ম্লান মুখে উকি দিল কুয়াশা ফুঁড়ে। ঘুম থেকে উঠে দেখি প্রাতরাশ খাবার টেবিলে আগেই হাজির হয়ে গেছে হোমস। আমাকে দেখেই বলল, ওয়াটসন, গুড মর্নিং মাই ফ্রেন্ড। বুঝলে, ওপেনশয়ের কেসে তদন্ত আজ থেকেই শুরু করব। সেদিনকার সদ্য আসা খবরের কাগজখানা হাতে তুলে নিয়ে বললাম, কিভাবে? হ্যাঁ, এই তো লন্ডনে শুরু করব। তবে বুঝলে, একবার হয়তো আমাকে হর্ষামও যেতে হতে পারে। হঠাৎই চোখ পড়ল দৈনিকের একটা শিরোনামে। সেটা দেখেই আমার রক্ত কেমন কেমন হিম হয়ে এলো। আজকে উঠে বললাম, হোমস হোমস বড্ড 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 দেরি করে ফেললে, বড্ড দেরি করে ফেললে। কি কি বলছো? হাতের কাপটা ধীরে ধীরে টেবিলে নামে রাখে হোমস। কণ্ঠস্বর একদম সংযত, কিন্তু মুখভাব দেখে বোঝা যায় তার ভিতরে কিরকম একটা আলোড়ন শুরু হয়ে গেছে। একটা অদ্ভুত ঝড়, একটা অদ্ভুত উদ্দীপনা। কাল রাতে ওয়াটারপুল ব্রিজে হঠাৎ একটা চিৎকারের সঙ্গে সঙ্গে ছপাং করে একটা শব্দ শোনা যায়। কনস্টেবল দৌড়ে যায় জলের ধারে। লোক নামিয়েও তখনও তাকে পাওয়া যায়নি। পরে জল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পকেটের মধ্যে একটা খান ছিল। তারপর লেখা আছে, তা থেকেই জানা যায় তার নাম জন ওপেনশ, বাড়ি হর্সামের কাছে। পুলিশের বিশ্বাস শেষ ট্রেন ধরার জন্য ধরপড় করতে গিয়ে অন্ধকারে জল ঝড়ে পথ হারিয়েই নদীর পাড়ে চলে যায়। সেখানেই পা ফসকে জলে পড়ে যায়। দেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এটাই লিখেছে কাগজে। চোখ তুলে শার্লক হোমসের মুখের দিকে দেখার পর আমি একেবারে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ কথা বলতে পারলাম না।
এতটা অস্থির আমি শার্লককে আগে কখনো কোনোদিন দেখিনি। তারপর তারপর চেয়ারে বসে থাকতে পারলো না, কোনো রকমের চেয়ারটাকে সরিয়ে ঝট করে উঠে দাঁড়ালো, শুরু করলো পায়চারি। সারা ঘরময় সে পায়চারি করে গেল। মুখটা একেবারে লাল, আঙুল অস্থির, বারবার বারবার হাত দুটোকে মুঠো করছে আর খুলছে। এতটা অস্থির হোমসকে আমি আগে কখনো হতে দেখিনি, কখনো না। That hurts my pride, Watson. I know it's a petty thing for me. Still, that hurts my pride, Watson. এখন এটা ব্যক্তিগত। That young open show বাঁচবার জন্য আমার কাছে এসেছিল, আর আমি কিনা ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। নো 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 নো, ওই শয়তানদের আমি ছাড়ব না। রেজের উপরে লোক ছিল বলে ওকে ভুলিয়ে ভালিয়ে নদীর পাড়ের কাছে নিয়ে গেছিল। But how? There were so many people. I really can't understand. ঠিক আছে, দেখা যাক কে জেতে আর কে হারে। চলো মরসেন। সারাদিন ডাক্তারে নিয়েই কাটালাম। হোমস যখন ফিরল তখন ঘড়ি বলছে রাত্রি 10টা। চোখ মুখ উদ্ভ্রান্ত, যেন যেন এক কথায় একটা ঝোড়ো কাক একটা শুকনো রুটি নিয়ে জল দিয়ে কোনো রকমে একটা অদ্ভুতভাবে গিলতে লাগলো, আর বলল, সকালে সেই যে খেয়েছি, পেটে আর কিছু পড়েনি। বলছেন ওয়াটার বটলটা পাস করো না। জানো, খাওয়ার কথাটাও মনে ছিল না। কোথায় গিয়েছিলি? পুলিশের কাছে? পুলিশ? হোয়াট পুলিশ? আমি আমার পুলিশ। আই অ্যাম মাই ওন পুলিশ। বলছি, রহস্যের সমাধান হলো? অনেকটা হয়েছে, বুঝলে। আমি আমার হাতের মুঠোর মধ্যে ওদেরকে দেখতে পাচ্ছি। এবার ওদেরকে হুমকি পাঠাবো ওদেরই স্টাইলে। ইয়াং ওপেন শোয়ের মৃত্যুর বদলায় এবার নেবই। বলতে বলতে একটা কমলা লেবু নিয়ে খোসা ছাড়িয়ে ফেলল হোমস। অদ্ভুতভাবে কুয়ার মধ্যে থেকে 5টা বিচি নিয়ে পড়ল একটা খামে। ভেতরের ভাঁজে লিখল, শাহ পাঠাচ্ছে জেকাকে। খামের মুখ কেটে ওপরে লিখল, ক্যাপ্টেন জেমস কালহাউন, লোন স্টার জাহাজ, সাভানা, জর্জিয়া। তারপর শুকনো একটা হাসি হেসে বলল, ওরা সিপোর্টে এসে চিঠিটা পাবে। হয়তো ক্যালনের একটা বিনিদ্র রাতও কাটবে। ওর জন্য ভয়ানক দুর্দশা অপেক্ষা করে আছে। এই কালহান লোকটা কে হোমস? নাটের গুরু যাকে বলে। সব কটাকেই ধরবো, প্রত্যেকটাকে। তবে তার আগে আমার ক্যালহুনকে চাই। I will catch you, Calhoun. Just wait for that. পুরো দিনই তো ফাইলস আর রেকর্ডস ঘেটে কাটিয়েছি। যেটা পেলাম আমি, বুঝলে, 1883 এর জানুয়ারি আর ফেব্রুয়ারিতে 36টা জাহাজ এসেছিল পোর্টে, যার মধ্যে একটা জাহাজের নাম ছিল লোন স্টার। ইউএস এর একটা রাজ্যের নাম অনুসারে জাহাজটার এরকম নাম। তারপরে ডান্ডিতেও 1885 এর জানুয়ারিতে
এই লোন স্টার নোংর করেছিল, আর এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। খোঁজ নিলাম লন্ডন পোর্টে গিয়ে, ওরা সেখানে এসেছিল। আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে অ্যালবার্ট ডকে গিয়ে খোঁজ নিয়ে জানলাম জাহাজটা স্যাভানের দিকে রওনা করেছে। ওখান থেকে গ্রেভসেন্ডে টেলিগ্রাম পাঠিয়ে জানলাম যে সেখান থেকে ওরা বেরিয়ে গেছে। এবার ইফ আই এম নট রং, হাওয়া যেহেতু পূর্ব দিকে বইছে, তার মানে এতক্ষণে ওরা নিশ্চয়ই গুড উইন্ডস ক্রস করে আইল অফ হোয়াইটের দিকে এগোচ্ছে। ইয়েস, আই অ্যাম শিওর অ্যাবাউট দ্যাট। অতএব আমি স্যাভানাতে টেলিগ্রাম করে দিয়েছি, পুলিশ ওদেরকে স্বাগত করবে। ক্যাপ্টেন ক্যালন আর ওই যে দুজন অ্যাসিস্ট্যান্ট আছেন ওরা হলেন আমেরিকান। বাকি জাহাজে যেসব খালাসিরা রয়েছে তারা ইদার ফিনিশ অর জার্মানস। যাই হোক, আমি কাল রাতে যে ক্যালনরা জাহাজে ছিল না সেটা ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই আমি জেনেছি। এবার শুধু ওদেরকে পাকড়ানো করার পালা। And that will be my justice for our young Openshaw. Yes. হায় রে কপাল। নিয়তির লিখন ছিল অন্যরকম। কুচক্রী কালহাউন কোনোদিনই জানতে পারেননি তার চাইতেও ধুরন্ধর এক ব্যক্তি ধরে ফেলেছে তার শয়তানি। 5টা কমলালেবুর বিচি কোনো দিনই তার হাতে পৌঁছয়নি। সে বছরের সেই তামাল ঝড় সমুদ্রের বুকে যে তাণ্ডব নাচ নেচেছিল, তার খপ্পর থেকে রেহাই পায়নি পালতোলা জাহাজ লোন স্টার। বিধ্বস্ত একটা খোলকে ঢেউয়ের ডগায় ফাঁসতে দেখা গিয়েছিল কেবল। গায়ে লেখা ছিল লোন স্টার। শেষ হলো লেখক আর্থার কনান ডয়েলের কাহিনী অবলম্বনে দ্য 5 অরেঞ্জ পিপস। গল্প পাঠে ছিলেন শার্লকের চরিত্রে প্রকাশ, ওয়াটসনের চরিত্রে সৃজিত এবং ওপেনশা সহ ওপেনশার বাবা ও কাকার চরিত্রে বিনায়ক। সাউন্ড ও স্পেশাল এফেক্টে বিনায়ক, পোস্টার অ্যান্ড গ্রাফিক্সে বিজয়। বিশেষ ধন্যবাদ প্রকাশ কুমার বিশ্বাসকে সহজ সাহিত্যের সাথে পথ চলার জন্যে। আপনারা শুনছিলেন লেখক আর্থার কনান ডয়েলের কাহিনী অবলম্বনে রহস্যমুখর দ্য 5 অরেঞ্জ পিপস। পরবর্তী গল্পগুলি শোনার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। নমস্কার।